মাছ ধরার জেলে ছিল। হঠাৎ একদিন মৃত্যু হলো। তো কিসের লক্ষণ ছিল? হ্যাঁ, আজকে এরকম একটি ভয়ঙ্কর ঘটনা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। তো আমি কোনো রকমের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ঘটনায়। আজকে আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, সেই ঘটনাটি ঘটে যায় আজ থেকে ৩ বছর আগে। আমাদের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ জেলার মুকসেদপুর গ্রামে। আমাদের একজন চাচাতো ভাই ছিল। তিনি জেলেদের মতো মাছ মেরে বাজারে নিয়ে বিক্রি করতেন। এভাবে তেনার সংসার চালাতেন। তো এভাবে কিন্তু তাদের ভালোই চলছিল। তো এভাবে চলতে চলতে হঠাৎ একদিন যখন শীতের সিজন আসে, ওই শীতের সিজনে কিন্তু আমাদের যে বাড়ির পাশে বিলটা রয়েছে, ওই বিলের মধ্যে অনেকটা পুকুরের মতো ছোট ছোট ছিল। ওইগুলোর মধ্যে পানি সেচ করে তারপর মাছ ধরা হতো। এবং আমার যে শরীফ ভাই ছিল, তিনি জেলে, উনিও যান ওইখানে মাছ মারার জন্য। তো ওনার যে সহপাঠীরা ছিল তাদেরকে নিয়ে তিনি মাছ মারতে নেমে পড়েন। এবং মাছ মারতে যখন শুরু করেন তিনি ভাবলেন তারা এটা ২-৩ দিন প্রায় লেগে যাবে এটাকে পুরোটা শেষ করতে। এবং ওই ২-৩ দিন তারা রাত্রিবেলা এবং দিনের বেলা ওইখানে থাকার সিদ্ধান্ত নিয়ে নেন। তারা প্রথমত ৪ জন ছিল। এদের মধ্যে একজনের নাম শরীফ, আরেকজনের নাম জলিল, আরেকজনের নাম হাফিজ এবং আরেকজনের নাম সজীব। তো তারা ৪ জন বন্ধুর মতোই ছিল। এবং বন্ধু এমন বন্ধু ছিল, একসাথে মাছ মারার পর সকালবেলা তারা একসাথে মাছগুলোকে নিয়ে বাজারে বিক্রি করত। এইভাবে কিন্তু তারা অনেকটা ভালোর দিকে এগিয়ে যাচ্ছিল এবং অর্থনৈতিক দিকেও তারা অনেকটা এগিয়ে যাচ্ছিল। তো এভাবে চলতে চলতে ওই যে শীতের সিজনটা চলে আসে। তো তারা একটা পুকুরের মতো একটা ঘাতাকে তারা বেছে নেন এবং ওইটাকে তারা বেশ কিছু টাকার বিনিময়ে মালিকের কাছ থেকে কিনে নেন কন্টাকে। তারা বললেন যে ওই পুকুরটাকে তারা সেচ করবে এবং যতগুলো মাছ পাবে সবগুলো নিয়ে তারা বিক্রি করে ফেলবে। এবং ওই পুকুরের মালিকটাকে যতটুকু টাকা দেওয়া হয়েছে আর কোনো মাছ দেওয়া হবে না, এরকম একটা চুক্তি ছিল। তো তারা ৪ জন একটা মেশিন নিয়ে নিল এবং ওই মেশিনটাকে ওই পুকুরের পাশে নিয়ে গেল। তারপর প্রথম দিন প্রায় সকালের দিকে ওই মেশিনটা চালু করে দেন এবং ওই পুকুরের পানি শেষ করতে থাকে আস্তে আস্তে। তো ওইভাবে কিন্তু দিন চলতে চলতে প্রায় সন্ধ্যা গড়িয়ে আসে। এবং ওই সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পর তারা সিদ্ধান্ত নিলেন যে যেহেতু এখানে ৪ জন রয়েছে, তো ২ জন থাকবে রাত্রি ১২টা পর্যন্ত এবং আর বাকি ২ জন থাকবে ভোর সকাল পর্যন্ত। এবং সকালবেলা ওইখানে পাহারা না দিলেও চলবে। এটা ভেবে তারা সন্ধ্যার পর ২ জন ওইখানে লেগে পড়েন এবং ওইভাবে কিন্তু রাত্রিটা তারা পার করে দেন। তারপর যখন প্রায় ১২টা বেজে যায়, ওই ১২টার সময় কিন্তু আরও ২ জন চলে আসে। তো প্রথম দিন তারা কিছু একটা দেখতে পান। সেটা সম্ভবত ছিল তারা তাদের সাথে কিছু মুড়ি এবং পানি নিয়ে আসছিল ওই পুকুরটার উপরে। তখন তারা আস্তে আস্তে করে মুড়ি খাচ্ছিল চাবিয়ে চাবিয়ে এবং পানও খাচ্ছিল। তারপর ফ্লাক্সে করে চা নিয়ে আসছিল এবং সাথে থাকা একটি মোবাইল ফোনে একটি গান বাজিয়ে দিল। এইভাবে তারা আস্তে আস্তে করে আলাপ সালাপ করছিল। তখন তারা দুজন অনুভব করতে পারলেন যে অনেকটা ঠান্ডা লাগছে। যেহেতু শীতের দিন বলে কথা, ঠান্ডা লাগবেই। তবে ওই ঠান্ডাটা ছিল একটু অন্যরকম, কেমন জানি গাটা শীতল হয়ে যাচ্ছিল তাদের। তারা ভাবছিল যে কিরে ভাই, এত ঠান্ডা কেন লাগছে, কী করব? সাথে থাকা যে জ্যাকেটটা আনছিলাম ওই জ্যাকেটটাও তো আমরা পরে নিয়েছি, তারপরেও তো ঠান্ডা মানাচ্ছে না। তখন তারা ওইখানে বনগুলো দিয়ে কিছু খের ছিল, ওই খেরগুলোর মধ্যে আগুন ধরিয়ে দেয় এবং আগুন আগুন ধোয়াতে থাকে এবং তাদের শরীরকে যথেষ্ট পরিমাণে গরম করার চেষ্টা করে। কিন্তু না, শরীর গরম হচ্ছে না এবং ওই বাতাসের বেগটা আরও বেড়ে যাচ্ছে এবং এতটাই ঠান্ডা শীতল হয়ে যাচ্ছিল তাদের সারা শরীর, তারা এটা বুঝতে পারছিল না কিছুতেই। তখন তারা সিদ্ধান্ত নিলেন যে নৌকা করে তারা বাড়িতে চলে আসবে, কেননা ওইখানে আর থাকাটা তাদের জন্য উপকৃত হচ্ছে না। তখন ওইখানে পাশে থাকা নৌকাটা দিয়ে তারা পুকুর পাড় থেকে পাড়ে নেমে আসেন, খাল পাড়ে, এবং ওই খাল ধরে তারা বাড়িতে চলে আসেন। তাদের বাড়িতে চলে আসার পর
যখন প্রায় রাত 2টা বাজে, ওই 2টার সময় তাদের যে আরও 2জন সহপাঠী ছিল তাদের সঙ্গে সাক্ষাৎ হয়। হওয়ার পর তারা জিজ্ঞেস করলেন যে তোমরা চলে এসেছো কেন, ওইখানে মেশিনটাকে একা ফেলে রেখে চলে এসেছো? যদি কোনো চোর এসে ধরে এবং চুরি করে নিয়ে যায় তাহলে এর দায়ভার কে নেবে? তখন তারা বলল যে ভাই, অনেকটা শীতল এবং ঠান্ডা হয়ে গিয়েছে, পুরো এরিয়াটা খুব খারাপ লাগছে, এখন রাত্রিবেলা এখানে থাকাটা ঠিক হবে না। তখন তারা 4জন সিদ্ধান্ত নিলেন যে রাত্রিবেলা তারা 4জন ওইখানে চলে যাবেন। তখন যে কথা সেই কাজ, তারা আস্তে আস্তে করে হেঁটে 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 ওই বিলের উদ্দেশ্যে রওনা দেন। এবং আস্তে আস্তে যাওয়ার পর যখন তারা ওই পুকুরটার পাশে চলে আসেন, তখন তারা ওইখানে লক্ষ্য করতে পারেন 3-4জন মানুষের মতো তারা ওইখানে নাচানাচি করছে এবং কি জানি বলা বলি করছে। তো এরকমটা দেখার পর শরীফ ভাই বলছিলেন, এই দেখতো, এটা কে হতে পারে? হয়তো কোনো চোর হবে, তাড়াতাড়ি চল, ধরতে হবে। এই ভেবে তারা 4জন জোরে দৌড়তেন এবং দৌড়াতে দৌড়াতে যখন ওই পুকুরটার পাশে চলে যান, তখন তারা একটা নৌকায় করে যান। ওই নৌকা দিয়ে যখন পুকুরটার পাশে চলে যান, যাওয়ার পর তারা দেখতে পান যে 3-4জন মানুষগুলো ছিল, ওই মানুষগুলো আর নেই। তো তারা একটু আশ্চর্য হলো যে মানুষগুলো তো আমরা এখানে দেখেছিলাম, বাট মানুষগুলো ছিল কালো কাপড় পরা। এত কালো কাপড় পরার পর মানুষগুলো গায়েব হয়ে গেল আবার কিভাবে? তখন তারা 4জন একটু ভয় পান এবং ভয় পাওয়ার পরও তারা ওই পুকুরটাতে নেমে পড়েন এবং দেখতে পান যে মেশিন ঠিক চলছে, সেচ হচ্ছে, তবে পানিও কমছে, আর ওই মানুষগুলো কিন্তু নেই। এটা দেখার পর তারা একটু আশ্চর্য হলেন এবং ওইখানে ফেলে রাখা যে মুড়িগুলো ছিল, ওই মুড়িগুলো ছিল ছড়ানো ছিটানো, কেউ একজন এসে একবারে সবগুলো ফেলে দিয়েছে। এই অবস্থা দেখার পর তারা বললেন যে হইতে পারে কোনো খারাপ কিছু এসেছে এখানে, যার কারণে এরকম অবস্থা হয়েছে। যাই হোক, ভাগ্য ভালো, মেশিনের কিছু সমস্যা হয়নি। তো আমরা কি এখন মেশিন বন্ধ করে দেব? তখন সাথে থাকা আরও 2জন বললেন যে না ভাই, মেশিন বন্ধ করবেন কেন, থাকেন আর কিছুক্ষণ, সকাল তো হয়েই যাবে, প্রায় 3টা বেজে গিয়েছে। তখন তারা 2জন আরও সিদ্ধান্ত বললেন যে ভাই, মধ্যরাত হয়ে গিয়েছে, এই বিলটা কিন্তু এমনিই তো ভালো না, অনেকটা আগেও এখানে অনেক মানুষ মারা যেত এই বিলের মধ্যে, তো এখান থেকে চলে গেলে হয়তো ভালো হবে আমার মনে হয়। তখন সাথে থাকা আরও 2জন তারা বললেন যে না, চলে গেলে কি হবে, চল না আজকে থাকি, অনেক দিন পর বিলের মধ্যে রাত্রিবেলা থাকবো, খুব ভালো লাগতেছে। তখন 2জনের এরকম কথাবার্তা শোনার পর 4জনের সিদ্ধান্ত নিলেন যে বিলের মধ্যে রাত্রি পার করবেন। তখন যখনই তারা রাত্রি পার করার জন্য পাশে যে কাঁথা কম্বলগুলো বিছিয়েছিল ওইগুলোর মধ্যে 4জন শুয়ে পড়েন এবং একটি মোবাইল ফোনের মধ্যে গান বাজনা শুরু করে দেন, আর তারা গল্প গুজব শুরু করেন। এভাবে চলতে চলতে এক পর্যায়ে তারা দেখতে পান যে পুকুরের যে অপর পাশটা ছিল, ওই অপর পাশের মধ্যে কিছু একটা শব্দ হচ্ছে, কেমন জানি কেউ একজন চিবিয়ে চিবিয়ে কিছু খাচ্ছে। এরকম শব্দ পাওয়ার পর তারা আশ্চর্য হলো এবং ভাবলো যে দেখতো ভাই, এখানে কে হতে পারে, চিবিয়ে চিবিয়ে খাওয়ার শব্দ আসছে, হতে পারে কোনো সমস্যা হয়নি তো এখানে। তখন তারা 4জন সিদ্ধান্ত নিলেন যে চল গিয়ে দেখে আসি। তখন তাদের সাথে যে ম্যাচ ছিল, ওই ম্যাচটাকে হাতে নিয়ে নেয়, আগুন ধরিয়ে এনে এবং আস্তে আস্তে ওই পুকুরটার পাশ দিয়ে তারা হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে যখন ওই অপর পাশটাতে গিয়ে তারা পৌঁছায়, তখন তারা 4জন এমন কিছু একটা দেখতে পান যেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তো তারা যখন 4জন ওই অপর পাশটাতে চলে যান এবং গিয়ে তারা দেখতে পান একজন কালো কাপড় পরা মানুষের মতোই, তবে মুখ দেখা যাচ্ছিল না, সে আবার একটা কিরকম কুকুরের মতো একটা প্রাণীকে তার হাত দুটা দিয়ে ছিঁড়ে ছিঁড়ে এবং মুখ দিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, তবে তার মুখটা ছিল উল্টো দিকে ঘুরানো, তারা মানে দেখতে পাচ্ছিল না যে তার মুখটা কেমন। তখন তারা ডাক দিয়ে বললেন যে এই ভাই, তুমি এখানে কি করো এত রাতে?
আর তুমি এটা কি খাচ্ছ? তখন এরকম কথাবার্তা বলার পর ওইখানে থাকা যে অবয়বটা, সে কিন্তু লারা শব্দ করছে না কিছুই। এটা দেখার পর তারা একটু আশ্চর্য হলেন আবার, এবং তারা সিদ্ধান্ত নিলেন যে চল ভাই, কাছে গিয়ে দেখি। তখন তারা খুব ভয়ে ভয়ে আস্তে আস্তে করে পা ফেলে এগোচ্ছিল, এবং যখন ওই অবয়বটার ঠিক পিছনে চলে আসেন, তখন যে সামনে শরীফ ভাই ছিল, তিনি দেখতে পান যে ওই অবয়বটা কিছু একটা মাথার নিচের দিকে করে মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর ওই মাংস দিয়ে টাটকা রক্ত পড়ছে লাল টপ টপ করে। এটা দেখার পর শরীফ ভাই পিছিয়ে পড়েন, এবং পিছিয়ে পড়ার পর ওই অবয়বটা বুঝতে পারেন যে তার পিছনে কেউ আছে। তখন ওই অবয়বটা ওইখানে তার হাতে করে ওই যে একটা প্রাণীর ছিল, ওই প্রাণী থেকে রক্ত পড়ছিল, ওই প্রাণীটাকে তার হাতে নিয়ে জোরে একটা দৌড় দেয়। এক দৌড় দিয়ে ওই পুকুরটার শেষ কিনারায় গিয়ে সে উধাও হয়ে যায়, এবং তার দৌড় দেখার পর ওই শরীফ ভাই এবং তারা চারজন মিলে দৌড় দেয় অবয়বটার পিছে। কিন্তু পরিশেষে গিয়ে দেখতে পান যে ওই অবয়বটা নেই, গায়েব হয়ে গিয়েছে। এটা দেখার পর শরীফ ভাইরা অনেকটা চিন্তিত হন, এবং তারা ভাবলেন যে হইতে পারে কোনো খারাপ জিন হবে বা কোনো প্রেত হবে, না হলে এভাবে কাঁচা গোস্ত, রক্তচড়া গোস্ত কিভাবে খেতে পারে। এটা দেখার পর তারা ভাবলেন যে এখানে আমাদের থাকাটা ঠিক হবে না, এমনিতেই বিলটা বেশি ভালো না, চল আমরা চলে যাই। তখন তারা ওইখান থেকে হেঁটে হেঁটে মেশিনের কাছে চলে আসেন, এবং মেশিন থেকে পানি সেচ হচ্ছে টক 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 করে। তো তারা ভাবলেন যে মেশিনটাকে অফ করে দিবেন এবং বাড়িতে চলে আসবেন সবাই। যখনই যান মেশিনটা অফ করে দেওয়ার জন্য, তখনই ফজরের আজানের ধ্বনি পড়ে, এবং আজান শোনার পর সবাই নিস্তব্ধ হয়ে পড়ে, এবং তারা ভাবলেন যে ভাই, আজান পড়ে গিয়েছে, চল না আর কিছুক্ষণ থাকলে আর কি বা হবে। তখন তাদের এরকম মত আসার পর ভাবলেন যে সকাল তো হয়েই গেছে, আমরা কিছুক্ষণ থাকি না, আর থাকলে তো এখানে কোনো সমস্যা হবে না, আর থাকলে ক্ষতি কি? আমরা যে অবয়বটাকে দেখেছি সে তো চলে গিয়েছে, তো আমরা এখন নিশ্চিন্তে এখানে থাকতে পারি, আর এখন তো সকালও হয়ে গিয়েছে, এখন আর কোনো ভয় নেই। তখন এরকম কথাবার্তা বলার পর তারা সিদ্ধান্ত নিলেন যে দুজনকে বাড়িতে পাঠিয়ে দিবেন, কেননা সকাল হয়ে গিয়েছে, ঘুমেরও প্রয়োজন আছে। যদি সকাল 10টা পর্যন্ত এখানে মেশিনটাকে দেখাশোনা করে, তাহলে আর দুজন বাড়ি থেকে ঘুমিয়ে এসে বিকেল পর্যন্ত তারা দেখাশোনা করতে পারবে। এই ভেবে দুজনকে পাঠিয়ে দেন বাড়িতে, এবং ফজরের আজানের পর ওই বিলটা আলোকিত হতে শুরু করে, এবং আস্তে আস্তে যখন আলোকিত হয়ে পড়ে, তখন তারা ওইখানে অজ্ঞান হয়ে পড়ে। তো তারা যে অজ্ঞান হয়ে গিয়েছিল সেটা কিন্তু তারা জানতো না। তবে ওইখান থেকে আমাদের বাড়ির আরেকজন চাচা, তিনি ওইখানে কারেন্টের জাল পেতেছিল পানির মধ্যে। ওই কারেন্টের জালগুলোকে সকাল সকাল তুলতে গিয়েছিলেন, কেননা বাজার ছিল সকালবেলা। তখন তিনি নৌকা নিয়ে উদ্দেশ্য হন যে বিলের দিকে, বিল থেকে মাছগুলোকে তুলে নিয়ে আসবে কারেন্টের জাল থেকে। তখন তিনি যেতে যেতে দেখতে পান যে ওই পুকুরটার মধ্যে সেচ চলছে। তবে সকাল প্রায় 6টা বাজে, তো এত সকালবেলা ওইখানে কে ঘুমাচ্ছে? তখন ওই চাচাটা মনে করলেন যে হতে পারে তারা সেচ করতে করতে এখানে ঘুমাচ্ছে। তখন ওই চাচাটা কারেন্টের জাল থেকে তার মাছ তোলা শুরু করে আস্তে আস্তে করে। যখন মাছ তুলতে তুলতে ওইখানে চলে যায়, তখন তিনি দেখতে পান যে ওইখানে যে দুজন লোক শুয়ে আছে, তারা কোনো স্বাভাবিক অবস্থায় শুয়ে নেই। তারা একজনের পা পড়ে আছে পানিতে, আরেকজনের হাত পড়ে আছে পানিতে, এবং শরীর পাড়ে পড়ে আছে পুকুরের পাড়ে। এটা দেখার পর তিনি ভাবলেন যে হয়তো পারে কোনো গন্ডগোল হয়েছে। মানুষ তো এভাবে শুতে পারে না, আর মানুষ যদি শোয় তাহলে তো তার শরীরে যদি ঠান্ডা লাগে সে তো বুঝতে পারবে। তখন ওই চাচাটি
ওই পুকুর পাড়ে চলে যান এবং গিয়ে ডাকতে থাকেন। তখন ওই চাচাটি যাওয়ার পর তিনি চিনতে পারেন যে এটা শরীফ ভাই এবং জলিল ভাই। তখন তিনি নাম ধরে ডাকেন, বলেন, এই শরীফ, শরীফ, ও জলিল, জলিল, ওঠো, তোমাদের কি হয়েছে? তখন শরীফ ভাই আর জলিল ভাইয়ের মুখ থেকে কোনো রকমের আওয়াজ, শব্দ বের হচ্ছে না। এটা দেখার পর ওই চাচাটা একটু সন্দেহ, একটু ডাউট হলো। তখন তিনি ভাবলেন যে তাদের কি কোনো সমস্যা হলো নাকি। তখন তিনি নৌকাটাকে ওই পাড়ের কিনারায় ভিড়িয়ে দেন। তারপর তিনি পাড়ে উঠে পড়েন এবং ওঠার পর তিনি শরীফ ভাইয়ের গায়ে হাত দেন এবং হাত দিয়ে দেখতে পান যে ওনার শরীরটা প্রচণ্ড ঠান্ডা হয়ে আছে, কিন্তু নাড়াসাড়া কোনো শব্দ করছে না, তবে বেঁচে আছেন। তখন ওই চাচাটি খুব জোরে জোরে ধাক্কা দেন, তাও জ্ঞান ফিরে না। তখন ওই চাচাটা তার যে পাগুলো পানিতে পড়েছিল ওই পাগুলোকে উপরে নিয়ে আসেন এবং জলিল ভাইয়ের হাতগুলোকে উপরে নিয়ে আসেন, কিন্তু তখন তারা অজ্ঞান ছিল। তখন ওই চাচাটা সিদ্ধান্ত নিলেন যে তাদেরকে বাড়ি নিয়ে যেতে হবে। এখানে যে পড়ে আছে তারা ঘুমায়নি, তারা হয়তো কোনো অবয়বের সাক্ষাৎ হয়েছে এবং তারা অজ্ঞান হয়ে পড়েছে। তখন এই চাচা ইমিডিয়েটলি ওই দুজনকে নিয়ে নৌকাতে উঠিয়ে নেন দুজনকে, কিন্তু তখনও তাদের জ্ঞান ফিরছিল না। তো ওই চাচাটা আস্তে আস্তে করে নৌকাটাকে চালিয়ে ওনার বাড়ির কিনারায় চলে আসেন। আসার পর মানুষ ওইখানে জড়ো হয়ে যায় সকালবেলা। তো এত মানুষ দেখার পর শরীফ ভাই এবং জলিল ভাইয়ের বাড়ি থেকেও মানুষ বের হয়ে যান এবং গিয়ে তারা দেখতে পান যে ওইখানে শরীফ ভাই এবং জলিল ভাই পড়ে আছেন নৌকার মধ্যে, তবে তাদের জ্ঞান নেই। এটা দেখার পর তারা কান্নাকাটি শুরু করে দেন এবং তাদেরকে ঘরে নিয়ে যাওয়া হয়। তো ওই দিন যখন বিকেলবেলা হয় তখন দুইজনের আবার একসাথে জ্ঞান ফিরে। ওই জ্ঞান ফেরার পর সবার মুখে একটু হাসি ফুটলো। তখন জিজ্ঞেস করা হলো যে তোমাদের সাথে কি ঘটেছে, কেন অজ্ঞান হয়ে গিয়েছো? তখন শরীফ ভাই বললেন যে বুঝতে পারলাম না, আমরা কিছু একটা দেখেছি অবয়বের মতো আমাদের দিকে তেড়ে আসছে। তখন আমরা দৌড়াতে দৌড়াতে কোনো কিনারা পেলাম না এবং সাথে নৌকাটাও ছিল না। নৌকাটা তারা নিয়ে আসছিল ফজরের আজানের সময়, আর আমরা এখানে ফিট হয়ে পড়ি। একটা কালো অবয়ব ছিল, খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল, খুব মারাত্মক ছিল, তার জন্য আমরা জ্ঞান হারিয়ে ফেলি। তখন তাদের এরকম কথা শোনার পর মানুষ সত্যি খুব ভয় পায় এবং তারা ভয় পাওয়ার পর ভাবলেন যে বিলটা হয়তো আসলেই অনেকটা দোষী। কিন্তু তখন তাদের সাথে আরও দুইজন থাকাতে তারা বললেন যে কালকে রাত্রের ঘটনার তো কাউকে বলা যাবে না, বললে সমস্যা হবে। তখন তারা চারজন নিরিবিলি একটা ঘরে বসেন এবং বসে বসে চিন্তা করলেন যে কি করা যায়। তখন তারা ভাবলেন যে রাত্রিবেলা যদি আমরা মেশিনটাকে স্টার্ট দিয়ে চলে আসি বাড়িতে, তাহলে সারা রাত পানি সেচ হবে এবং সকালবেলা আবার যাব, তাহলে আমাদের অন্তত আর কোনো সমস্যা হবে না। আর রাত্রিবেলা যদি আমরা ওইখানে থাকতে যাই তাহলে আমাদের নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। তো তারা ভাবলেন যে হ্যাঁ ঠিক একই কথা, আমরা রাত্রিবেলা মেশিন স্টার্ট দিয়ে বাড়িতে চলে আসব এবং সকালবেলা ওইখান থেকে গিয়ে মেশিনটাকে আবার দেখে আসব। তো ওই দিন আবার সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যা হওয়ার সময় তারা ভাবলেন যে চলো এখন আমরা যাওয়া যাক। তারা চারজন চারটা লাইট নিয়ে নেন এবং সাথে একটা কুচো নিয়ে নেন, কেননা তারা যখন বিলের দিকে রওনা দেন তখন অনেক মাছ দেখতে পান, ওই মাছগুলোকে তারা কুচ দিয়ে ঘা দিয়ে মারেন। তো নৌকা চালাচ্ছিলেন শরীফ ভাই, খুব ধীরে ধীরে নৌকা চালাচ্ছিলেন। সন্ধ্যা ঘনিয়েছিল। তো যেতে যেতে যখন ওই পুকুরটার পাশে চলে যান তখন ওনারা দেখতে পান যে মেশিনটা অফ হয়ে আছে এবং যে মেশিনের তেলটা ছিল ওই তেলটা অনেকটা কমে গিয়েছে, যেটা 3-4 ঘন্টা পর আবার প্রয়োজন হতে পারে। তখন
তারা মেশিনটাকে আবার স্টার্ট দিয়ে দেন এবং শরীফ ভাইকে বললেন যে যে কোনো একজন এই প্রায় 10টার দিকে তেল নিয়ে আসতে হবে এবং তেল এনে ওইখানে ভরে দিলেই চলবে সারা রাত। তখন ওই শরীফ ভাইকে দায়িত্বটা দেওয়া হয়। বললেন যে শরীফ, তুমি রাত্রিবেলা প্রায় 10টার দিকে এই 5 লিটার তেল নিয়ে আসবা এবং ওই তেলটা মেশিনের ভিতরে ঢেলে দিবা। তখন শরীফ ভাই রাজি হলেন, বললেন যে আচ্ছা ঠিক আছে। তখন তাদের এরকম কথাবার্তা হওয়ার পর এবং মেশিনটাকে স্টার্ট করে তারা সবাই আবার বাড়ির দিকে রওনা দেন, বাড়িতে চলে আসেন। তো যখন প্রায় 10টা বেজে যায়, তারা ছিলেন একটা দোকানে আড্ডায়, চা খাচ্ছিলেন 4জন মিলে। 10টা বেজে যাওয়াতে শরীফ ভাইকে বললেন যে শরীফ, চলে যাও, তুমি গিয়ে তেলটা ঢেলে আসো, আর আমরা এখানে একটু কাজ করি, তুমি চলে যাও। তখন শরীফ ভাইকে ওইখান থেকে পাঠিয়ে দেওয়া হয় এবং শরীফ ভাই 500 টাকা নিয়ে পাম্পে চলে যান। ওইখান থেকে 5 লিটার তেল কিনে নিয়ে আসেন এবং নৌকা ধরে তিনি আস্তে আস্তে করে যাচ্ছিলেন ওই বিলের উদ্দেশ্যে। তখন ওনার সাথে একটা লাইট ছিল। তো শরীফ ভাই যাচ্ছিলেন পুকুরের উদ্দেশ্যে। যেতে যেতে তিনি খুব গুড়গুড়া অন্ধকার ছিল, সেটাও তিনি দেখতে পাচ্ছিলেন। এবং যখন তিনি ওই পুকুরটার কাছে চলে যান, তখন তিনি দেখতে পান যে মেশিনটা অফ হয়ে আছে। অফ হওয়া দেখার পর শরীফ ভাই ভাবলেন যে মেশিনটা আবার কে অফ করলো, মেশিন তো অফ হওয়ার কথা না, নতুন মেশিন, কোনো সমস্যাও তো হতে পারে না। তবে পর্যাপ্ত তেলও রয়েছিল, 1/2 লিটারের মতো তেল ছিল, এই তেল রেখে আবার অফ হয়ে যায় কিভাবে? তখন শরীফ ভাই তার হাতে থাকা 5 লিটার তেল ওই মেশিনের ভিতর ঢেলে দেন এবং তিনি মেশিনটাকে আবার স্টার্ট দেন। তবে স্টার্ট কিন্তু নিচ্ছিল না। প্রায় 4-5 বার স্টার্ট দেওয়ার পর স্টার্টটা হলো। তখন ওই মেশিন থেকে খুব কালো কালো ধোঁয়া বের হচ্ছিল। সেটা দেখার পর শরীফ ভাই ভাবছিলেন যে মেশিনে কি কোনো গন্ডগোল হলো নাকি। তো শরীফ ভাই ভাবছিলেন যে তাদেরকে গিয়ে বলতে হবে, মানে সাথে যে সহপাঠীরা ছিল তাদেরকে গিয়ে বলবে মেশিনের বিষয়ে, যে মেশিনে সমস্যা হচ্ছে। তখন তিনি তেলটা ঢালার পর ওই কন্টিনটাকে ওইখানেই রেখে দেন এবং তিনি যখন নৌকাতে পা রাখবেন, তখন ওনাকে কেউ একজন পিছন থেকে খাবলা দিয়ে ধরে। ওনার পিছনে একটা পরা গেঞ্জি ছিল, ওই গেঞ্জির যে কলারটা ছিল ওই কলারে কেউ একজন খাবলা দিয়ে ধরে। এটা ধরার পর শরীফ ভাই একটু আকস্মিকভাবে একটু উন্মেচর হলেন এবং তিনি এক পলক ভয় পেলেন এবং তিনি ভাবছিলেন যে কে হতে পারে এখানে আমার পিছনে। তখন তিনি পিছন দিক দিয়ে একবার ঘুরে তাকানোর চেষ্টা করেন, আর তখনই তিনি দেখতে পান পিছনে কেউ নেই। এটা দেখার পর শরীফ ভাই একটু ভয় পেলেন এবং ওনার সারা শরীর ঘাম শুরু করে। তখন আর তিনি দেরি করলেন না, তিনি হাতে নৌকিটা নিয়ে নৌকা বেয়ে তিনি উপরে চলে আসেন। যখনই তিনি খাল পাড়ের উপরে চলে আসেন, তখন তিনি খাল পাড় থেকে একটু দূরে ছিল পুকুরটা, পানি দিয়ে যেতে হয়। ওই পুকুরের মধ্যে আবারও আগের দিনের মতো প্রায়, ওই দিন ছিল প্রায় 7-8 জন। ওই 7-8 জন মিলে তারা নাচছিল, গাইছিল এবং খুব মজা মাস্তি আনন্দ করছিল। সেটা দেখার পর শরীফ ভাই আরও ভয় পান এবং তিনি ভাবছিলেন যে কালকের মতো হয়তো আজকেও পিশাচগুলো এখানে চলে এসেছে, এখানে আর থাকা যাবে না। তখন তিনি খুব দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে হেঁটে আসেন এবং যখন বাড়িতে আসেন, আসার পর জলিল ভাই এবং তার সহপাঠীদের সাথে এই কথাটা শেয়ার করবেন। তাদেরকে খুঁজছিলেন কিন্তু তাদেরকে পাওয়া যাচ্ছে না। তখন ওই যে তাল গাছ ছিল একটা, ওই তাল গাছের নিচে তারা আড্ডা দিতেন। ওই তাল গাছের নিশানা করে শরীফ ভাই হাঁটা শুরু করেন এবং তখন ওই তাল গাছের নিচে গিয়ে দেখতে পান তারা 3 জন বসে লুডো খেলছিল। তখন তাদেরকে বলছিলেন শরীফ ভাই, এই তোমরা যেখানে বসে আছো এইদিকে সর্বনাশ হয়ে যাচ্ছে,
দেখো তো দেখো আমার পিঠের মধ্যে কোনো দাগ আছে নাকি। তখন ওই তিনজন শরীফ ভাইয়ের কথা শোনার পর উঠে আসেন এবং তারা শরীফ ভাইয়ের দিকে তাকিয়ে থাকেন। আরেকজন ওনার পিছনে যান, গিয়ে তখন দেখতে পান যে শরীফ ভাইয়ের যে ঘাড় ছিল ওই ঘাড়ের মধ্যে লাল হয়ে আছে। তো ওইটা ছিল একটু রক্তর আকার। তো রক্ত পড়া দেখে তারা বললেন যে, এই তোর পিছনে রক্ত কেন রে, কি হয়েছে তোর? তখন শরীফ ভাই একটু অবাক হলেন এবং তিনি বলতেছেন যে সর্বনাশ হয়ে গিয়েছে, সর্বনাশ হয়ে গিয়েছে। তখন শরীফ ভাই সহপাঠীরা বললেন যে, এই কি বলছো উল্টাপাল্টা, সর্বনাশ হবে কেন? তখন শরীফ ভাই বললেন যে, আমি যখন তেল ঢেলেছিলাম ওই মেশিনটাতে, তারপর আমি যখন বাড়ির দিকে রওনা দিব, তখনই আমার পিছন থেকে কেউ খাবলা দিয়ে ধরে আমি অনুভব করতে পারি। আর তখন আমি পিছন দিক দিয়ে তাকানোর চেষ্টা করি, কিন্তু ওইখানে কেউ ছিল না। তখন আমি খুব জোরে ওই খালের পাড়ে চলে আসি এবং দেখতে পারি যে আগের দিনের মতো ৬-৭ জন ওইখানে নাচছিল, গাইছিল। তা দেখে আমি দৌড়ে তোমাদের কাছে আসা। এখন তোমরা আমাকে কি বলো, আর কি এখানে যেতে হবে? এখানে আমি আর যেতে পারবো না। তোমাদের ইচ্ছে হলে তোমরা যাও, আর দিনের বেলা ছাড়া আমি রাত্রিবেলা ওইখানে যেতে পারবো না। তখন শরীফ ভাইয়ের এরকম কথাবার্তা শোনার পর তারা তিনজন বললেন যে, কিরে ভাই, এ কি বলছে? তারপর শরীফ ভাইকে জিজ্ঞেস করলেন, চাচা পুকুরের মধ্যে পানি সেচ কতটুকু হয়েছে? তখন শরীফ ভাই বললেন, পুকুরে তো প্রায় অনেকটা পানি শেষ হয়ে গিয়েছে। সকাল 11টা বা 12টার দিকে মনে হয় শুকিয়ে যেতে পারে, এবং তখন কিন্তু মাছগুলো ধরে নিতে হবে। তখন তার সহপাঠীরা বললেন যে, কি বলো, এ তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তখন শরীফ ভাই বললেন যে, হ্যাঁ, জানি না কি করে এতটা পানি শুকালো, তবে পানি যে শুকালো, আমি গিয়ে দেখতে পাই যে মেশিনটা ছিল অফ, আর পানিও শুকিয়েছে অনেকটা। এটা দেখার পর আমার একটু অবাক লাগলো। তখন তারা চারজন আবার বললেন যে, এটা তো একটা অবাক করা বিষয়। যদি সকালবেলা মাছ ধরতে হয় আর পানি যদি শুকিয়ে যায়, তাহলে তো মুশকিল হবে। এলাকার অনেক ছেলেরা এবং অন্যান্য জেলেরা এসে পুকুরে হামলা দিবে, মাছগুলো সব ধরে নিয়ে যাবে তারা। আমাদের পরিশ্রমটা শুধু শুধু ফাঁকে চলে যাবে। তখন তারা চারজন তারা সিদ্ধান্ত নেন যে তারা ওই রাত্রিবেলা আবার যাবেন এবং ওই পুকুরটাকে দেখে আসবেন যে পুকুরে পানি কতটুকু রয়েছে এবং পুকুরটা কি কালকে সকালের ভিতরে সেচ হয়ে যাবে নাকি। এই উদ্দেশ্যে তারা আবারও ওইখানে রওনা দেন। তখন তাদের সাথে লাইট ছিল মাত্র একটা। ওই একটা লাইট দিয়ে তারা রওনা দেন। শরীফ ভাইয়ের হাতে নৌকি ছিল, ওই নৌকি দিয়ে তারা নৌকা চালাচ্ছিলেন। কিন্তু তখনই তারা আবারও দেখতে পান ওই আগের দিনের মতো ৫-৬ জন ওইখানে নাচানাচি করছে, কালো কাপড় পরা। তবে তারা হার মানে যায়নি, তারা এগোতেই থাকে। কারণ আগের দিন কিন্তু তারা যাওয়ার পর ওইগুলো উধাও হয়ে গিয়েছিল, সেটা ভেবে তারা ওইখানে যাচ্ছিল। এবং যখনই তারা ওইখানে উঠে পড়ে, ওঠার পর আবার আগের দিনের মতো ওই ৫-৬ জন পিশাচগুলো গায়েব হয়ে যায়। তখন তারা বুঝতে পারেন যে এটা হয়তো কালকের মতনই হতে পারে। তখন তারা ওই পুকুরে ওঠার পর দেখতে পান যে পুকুরের যে মেশিনটা ছিল, ওই মেশিনে কিন্তু পানি সেচ ঠিকই চলছে, তবে পুকুরের পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে, যেটা শুকানোর কথা ছিল না। তারা ভাবছে যে মেশিন যেভাবে চলছে সেভাবে তো কালকে বিকালের মধ্যে বা কালকে সন্ধ্যার আগে ওই পুকুরটা শুকানোর কথা ছিল। তবে এমনভাবে পানি শুকাচ্ছে, মনে হচ্ছে আজকে ফজরক্তই পুকুর থেকে মাছ ধরতে হবে। পুকুরের পানি অনেকটা শুকিয়ে গিয়েছে, ফজরের সময় মনে হয় পানি পুরোটা শুকিয়ে যাবে। তখন তারা সিদ্ধান্ত নিলেন যে না, আজকে আর বাড়ি যাওয়া নয়, তবে দুজনকে বাড়িতে পাঠাতে হবে। কেননা তারা দুজন গিয়ে বাড়ি থেকে
বল এবং মাছ রাখার জন্য কিছু পাত্র, ব্যাগ নিয়ে আসবে। না হলে তো মাছ ধরে রাখবো কোথায়? তখন শরীফ ভাই এবং জলিল ভাই তারা ওই পুকুরের পাশে থাকেন এবং বাকি দুইজন বাড়িতে চলে আসেন, বাড়ি থেকে হাঁড়ি পাতিল এবং বস্তা নেওয়ার জন্য। তখন ওইখানে জলিল ভাই এবং শরীফ ভাই তারা বসে থাকেন। একটা লাইট ছিল তাদের হাতে। ওই লাইট দিয়ে আবার ওই পুকুরের ভিতরে যে বড় বড় শোল মাছ, তারপর বল মাছ, তারপর অনেক ধরনের গুড়া মাছ ছিল, পুঁটি, কই মাছ, ওইগুলো তারা লক্ষ্য করছিলেন এবং হাসাহাসি করছিলেন। কিন্তু তখন তারা হালকা হালকা যে পানি উঠছিল, সেখানে আগুনের মতো লাল বর্ণের কিছু একটা দৌড়াদৌড়ি করছে পানির মধ্যে। এটা দেখার পর শরীফ ভাই একটু কৌতূহল হলেন এবং তিনি বললেন যে, জলিল, লাইটটা তুমি ওই লাল মাছটার দিকে ধরো, আমি ওইটাকে গিয়ে ধরে আসি। তখন জলিল ভাই বললেন যে, দেখো, রাত প্রায় অনেক হয়ে গিয়েছে, 12টা বাজে, হয়তো যেতে হবে না, এখানে থাকো। আর সকালবেলা পানি পুরোটা শুকালে তারপর গিয়ে মাছ ধরবো, কেমন? তখন শরীফ ভাই বললেন যে, না ভাই, মাছটা খুব সুন্দর দেখাচ্ছে, আবার দেখো কত সুন্দর ঝিলমিল জ্বলছে, আলো জ্বলছে। তখন জলিল ভাই বললেন যে, এটা মাছ নয়, অন্য কিছু হতে পারে, যেও না বলছি। কিন্তু শরীফ ভাই মানলেন না। তিনি ভাবলেন যে, এটা যদি ধরে আনতে পারি, হয়তো কোনো কিছু ভালো হতে পারে, বা এটার মধ্যে আমি কিছু পেতেও পারি। তখন শরীফ ভাই ওইখানে পুকুরটাতে নেমে পড়েন। তো ওই পুকুরটার মধ্যে অনেকটা কাদা ছিল, প্রায় হাঁটু সমান কাদা ছিল। হাঁটু সমান কাদা পেরিয়ে যখন তিনি ওই আলোকিত মাছটার দিকে তিনি উদ্দেশ্যে যান, তখন ওই মাছটা আস্তে আস্তে করে দৌড়াচ্ছিল। তবে ওই দৌড়ের মধ্যে শরীফ ভাই মাছ মারার খুব ট্যালেন্ট ছিলেন। মাছটাকে খাবলা দিয়ে ধরে ফেলেন। মাছটা খাবলা দিয়ে ধরার পর তিনি ওই মাছটাকে নিয়ে উপরে চলে আসেন এবং অট্ট হাসিতে হাসছিলেন। আর জলিল ভাই এদিকে ভয় পাচ্ছেন। তার কারণ হচ্ছে, মাছটা কোনো স্বাভাবিক মাছের মতো ছিল না, কেননা এই মাছের মধ্যে আগুনের মতো আলো জ্বলছে। তবে এটা দেখার পর শরীফ ভাই বলছেন যে, এটা হতে পারে কোনো একটা আকস্মিক জাদু ভাই, না হলে এরকম কেন হতে পারে দেখতো। তখন জলিল ভাই বললেন যে, দেখ, এটাকে ছেড়ে দে, হতে পারে কোনো খারাপ কিছু, পিশাচ, বদজিন, এদের তো অভাব নেই এই বিলের মধ্যে, ছেড়ে দে ভাই, ভালো হবে। তখন শরীফ ভাই বললেন যে, না ভাই, এটা আমার লাগবে। তখন জলিল ভাইকে আর আটকালো না। ঠিক তখনই ওই দুইজন যে বাড়িতে গিয়েছিল হাঁড়ি পাতিল আনার জন্য, বস্তা ব্যাগ আনার জন্য, তারাও চলে আসে তাদের কাছে এবং আসার পর দেখতে পান যে শরীফ ভাইয়ের হাতে একটি লাল মাছ, ওই মাছটা আবার আলো জ্বলছে হাতে। এটা দেখার পর শরীফ ভাইকে জিজ্ঞেস করলেন যে, শরীফ, তোমার হাতে ওই মাছটা কিসের? এটা ফেলে দাও। কথাটি বলেছিল কিন্তু এই হাফিজ ভাই। তো হাফিজ ভাই ছিল ওইখানে একটু মুরব্বী, ওনার বয়স অনেক, প্রায় 65 বছর প্লাস হবে। তিনি বলছিলেন মাছটা ফেলে দেওয়ার জন্য, কিন্তু শরীফ ভাই বললেন যে, না, মাছটাকে আমি ফেলতে পারবো না, মাছটা খুব ভালো লেগেছে আমার কাছে, আমি মাছটাকে বাড়িতে নিয়ে যাব, এটার ভিতরে কোনো রহস্য আছে, হতে পারে। তখন হাফিজ ভাই আবারও বললেন, দেখো শরীফ, মাছটাকে ফেলে দাও, এই মাছ কোনো সাধারণ মাছ হতে পারে না। কিন্তু শরীফ ভাই মানার মতো ছেলে ছিল না। তিনি বললেন যে, না, এই মাছটাকে আমি বাড়িতে নিয়ে যাবই, আর এই মাছটাকে আমার চাই। তখন ওই শরীফ ভাইকে আর কেউ আটকালো না। তখন জলিল ভাই বললেন যে, দেখো, তোমার কিন্তু বিপদ হতে পারে, তোমার যা খুশি তাই করো, আমরা তোমাকে আটকাবো না। তখন ওই শরীফ ভাই মাছটাকে একটা ব্যাগের ভিতরে পরে দেন। তো মাছটাকে ব্যাগের ভিতরে ভরার পর 4জন মিলে আবার পুকুর পাড়ে বসেন। তো বসতে বসতে প্রায় রাত যখন 3টার মতো বা 3:30টার মতো বেজে যায়, তখন তাদের
সবার চোখে হালকা হালকা ঘুম ঘুম ভাব। তো তখনই ওই ব্যাগের ভিতরে যে মাছটা ছিল, ওই মাছটা কিছু লাফালাফি করে। যেমন মাছ কিন্তু মৃত্যুর আগে দেখবেন এক রকমের লাফালাফি করা শুরু করে। ওই লাফালাফিটা করছিল ওই মাছটা, মানে মৃত্যুর যন্ত্রণায়। তখন ওই জলিল ভাই বললেন যে, শরীফ দেখো তোমার মাছটা কীরকম লাফালাফি করছে, যাও একটা কোনো ভারী জিনিস দিয়ে ব্যাগটার উপরে রাখো, না হলে পানিতে চলে যাবে। তখন শরীফ ভাই একটা ইট নিয়ে আসেন ওই পুকুরের পাশ থেকে, এবং ওই ইটটা দিয়ে ওই ব্যাগের উপরে রেখে দেন। তবে এখানে একটা ভুল হয়েছিল, ইটটা ব্যাগের মুখের মধ্যে না দিয়ে তিনি মাছের উপরে দিয়ে দেন। তো সাথে সাথে মাছটি মারা যায়। মাছ মারা যাওয়ার পর তিনি দেখতে পান যে মাছের শরীরে যে আলোটা ছিল, গায়েবী একটা আলো, সেই আলোটা নিভে গিয়েছে। আলোটা নিবার সাথে সাথে ওই জায়গাটাও অনেকটা অন্ধকার হয়ে আসে। তখন এটা দেখার পর হাফিজ ভাই বলছিলেন যে, কি সর্বনাশ না জানি আজকে হতে যাচ্ছে, আজকে আমাদের কপালে কি আছে একমাত্র আল্লাহ তাআলাই জানে। আমি বারবার বলছিলাম, শরীফ মাছটাকে ছেড়ে দাও, মাছটা এখন মারা গেছে, না জানি মাছটা কী ছিল, তোমরা তো আমার কোনো কথাই শুনলে না। তখন তারা একটু একটু ভয় পেতে থাকে, কেননা এরকম একটা জ্বলন্ত মাছ হঠাৎ করে যদি আলো নিভিয়ে দেয়, সেটা একটু ভাববার বিষয়। তখন জলিল ভাই এবং এই হাফিজ ভাই তারা বলছিলেন যে, চলো এখানে আর থাকা যাবে না, আমরা চলে যাই। তখন শরীফ ভাই বললেন যে, হেই তোমরা কি পাগল হয়েছে নাকি, এখানে পুকুরটা শেষ হয়ে গেছে, এখন মাছ ধরতে হবে, ফজরের আজান দিলেই মনে হয় পানিটা একদম শুকিয়ে যাবে। দেখো মাছ কত কিলবিল করছে, মাছ কি ধরবে না নাকি, টাকা পয়সার কি দরকার নেই? তখন তারা বললেন যে, তুমি যা কাণ্ড শুরু করেছো তাতে আমরা এখানে থাকি কি করে, এখানে থাকলে আমাদের এখন বিপদ ছাড়া আর কিছুই হবে না। তখন তাদেরকে বুঝিয়ে বাজিয়ে প্রায় আটকে দেন। তখন যখন ওই যে ফজরের আজানের ধ্বনি পড়ে, তো ফজরের আজানে পড়ার পরেই ওইখানে পুকুরটা শুকিয়ে যায়, এবং শুকানোর পর তারা সিদ্ধান্ত নিলেন যে এখন মাছ মারতে তারা নেমে পড়বেন। এবং ওই মাছ মারার জন্য তারা তাদের যে পরনে লুঙ্গি ছিল, ওই লুঙ্গিটাকে ভালো করে লেংটি কেচে নেন। চারজনে লুঙ্গি লেংটি কাচার পর চারজনের কাছে চারটা লাইট ছিল, ওই লাইটগুলো নিয়ে নেমে পড়েন পুকুরের ভিতরে। সাথে একজনের ডেক ছিল, ওই ডেকের মধ্যে তারা মাছ ধরে রাখছিল। রাখতে রাখতে প্রায় প্রচুর মাছ ছিল বটে, ওই বিলটার মধ্যে কিন্তু এখনো অনেক মাছ। তো এত মাছ থাকার কারণে তারা অনেক মাছ ধরছিল, প্রায় ৮-৯ বস্তা মাছ তারা ওইখান থেকে সংগ্রহ করছিল। তো এভাবে কিন্তু করতেই যাচ্ছে। তো এভাবে ধরতে ধরতে প্রায় সকাল ৯টা বেজে যায়। আর ওইখানে অনেক শিং মাছ ছিল, ওই শিং মাছগুলো তাদেরকে অনেকটা কাটা দিয়ে দেয়। তখন তাদের চারজনকেই কাটা দেয়, এবং চারজনের হাত পা খুব ব্যথা, এবং তখন তাদের খিদেও পেয়েছে। তখন বাড়িতে ফোন দিয়ে বলল যে তাদের জন্য ভাত নিয়ে যাওয়ার জন্য। এখানে পুকুরটাকে যদি এভাবে ফেলে রেখে চলে যায় তাহলে অন্যান্য মানুষ এসে মাছগুলোকে নষ্ট করে দিবে। তখন তাদের বাড়ি থেকে ভাত নিয়ে যাওয়া হয় তাদের চারজনের জন্য। তো চারজন ভাত খাওয়ার পর তারা ওই ভাতের বাটি এবং সবগুলো বাড়িতে পাঠিয়ে দেন। আর তখন প্রায় 12টা বাজে। আর ওই 12টা বাজার সময় ঠিক দুপুর, আর এই ঠিক দুপুরবেলা মানুষ কিন্তু সবাই বাড়িতে চলে যান, কেননা অতিরিক্ত রোদ ছিল। ওই রোদের মধ্যে কেউ ওই মাছ বিলে থাকার জন্য মানে কেউ আগ্রহ ছিল না রোদে পুড়ে দাঁড়িয়ে থাকার জন্য। তো তখন তারা ওই বিলের মধ্যে চারজনই ছিল,
তো আস্তে আস্তে করে মাছ ধরতে ধরতে অনেক মাছ ধরা পড়ে এবং দুইজনকে বললেন যে দেখো, মাছগুলোকে নিয়ে আড়তে চলে যাও, মাছগুলো না হলে নষ্ট হয়ে যাবে। তখন দুইজন এক বস্তা এক বস্তা করে মাথা বোঝাই করে নেয় এবং মাছগুলো আড়তে নিয়ে জমা করতে থাকে। যখন ওই ৮-৯টা বস্তা আড়তে নিয়ে চলে যাওয়া হয়, তখন তারা ফিরে আসবে। তো এই মুহূর্তে শরীফ ভাই এবং হাফিজ ভাই তারা দুজন ভাবলেন যে অনেক তো মাছ ধরতেছি, আর তাছাড়া এখন আবার শরীরটা খুব ক্লান্ত লাগছে, চলো একটু উপর থেকে জিরিয়ে আসি। তো রেস্ট করার পর একবারে মাছগুলোকে ধরার পর বাড়িতে চলে যাব, সেটাই ভালো হবে। তখন জলিল ভাই আর হাফিজ ভাই, না সরি, শরীফ ভাই আর হাফিজ ভাই ওই পুকুর পাড়ে চলে আসে একটু জিরানোর জন্য। তখন তারা একটু পানি খেয়ে নেন। পানি খাওয়ার পর প্রায় ৫-৭ মিনিট ওইখানে জিরায়। জিরানোর পর হঠাৎ শরীফ ভাই মানে ধুলতে থাকেন, এতটা ধুলতে থাকেন যেটা দেখার পর হাফিজ ভাই একটু অবাক হলেন। জিজ্ঞেস করলেন যে শরীফ, তোমার কি হয়েছে, এভাবে দুলছো কেন? তখন শরীফ ভাই একটা কথা বলেছিলেন যে আমার মাথা খুব ঘুরছে, আমার খুব খারাপ লাগছে, আমাকে বাঁচাও, আমার খুব খারাপ লাগছে। এরকম কথাবার্তা শোনার পর হাফিজ ভাই বললেন যে শরীফ, শান্ত হও, কি হয়েছে তোমার, আমাকে খুলে বলো। তখন শরীফ ভাই আর মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, ওনার মুখ থেকে তখন সাদা ফেনা বের হয়ে যাচ্ছিল। এটা দেখার পর হাফিজ ভাই একটু অবাক হলেন এবং উনি দেখতে পেলেন যে ওনার অনেকটা দূরে একজন নৌকা দিয়ে ঘুরছে পানির উপরে। ওনাকে ডাকতে থাকেন জুড়ে জুড়ে এবং ডাকার পর ওই লোকটা ওইখানে তাদের কাছে চলে আসে। আসার পর দেখতে পান যে শরীফ ভাই ওইখানে মুখের মধ্যে ফেনা পড়ে আছে পুকুর পাড়ে। এটা দেখার পর নৌকাওয়ালা লোক মাঝিটা জিজ্ঞেস করেন যে এই শরীফ ভাইয়ের কি হয়েছে, ওইখানে পড়ে আছে কেন? তখন হাফিজ ভাই বললেন যে দেখো না, শরীফের জানি কি হয়েছে, এখানে উঠেছিলাম জিরানোর জন্য, তবে শরীফ অজ্ঞান হয়ে পড়ে, তবে আর কিছু আমি বলতে পারছি না, তাড়াতাড়ি তাকে বাড়িতে নিয়ে যেতে হবে। তখন ওই নৌকার মাঝিকে বলার পর নৌকাতে শরীফ ভাইকে তোলা হয়, সাথে হাফিজ ভাইও উঠেন এবং তারা দুইজন যখন ওই কিনারে চলে আসেন তখন দেখতে পান যে আড়তে যারা যারা মাছ নিয়ে গিয়েছিল যে ওই দুজন আবার ফিরে আসে। তখন তাদেরকে দায়িত্বটা বুঝিয়ে দিয়ে হাফিজ ভাই বললেন যে তোমরা যাও, গিয়ে পুকুরটাকে কন্ট্রোল করো, আর আমি শরীফকে নিয়ে যাই বাড়িতে, হয়তো পারে তার চিকিৎসার প্রয়োজন, হাসপাতাল নিয়ে যেতে হবে। তখন তাদেরকে এইভাবে পুকুরে পাঠিয়ে দেওয়ার পর হাফিজ ভাই শরীফ ভাইকে নিয়ে বাড়িতে চলে আসেন। শরীফ ভাইয়ের এরকম অবস্থা দেখার পর অনেকে অবাক হন এবং তারা অনেকে বলা বলি করছিল তখন সারা রাত বিলের মধ্যে কাটায়। কত জিন প্রেত আছে ওই বিলে, এই বিলটা কি ভালো, তারা যেভাবে সারা দিন রাত কাটায়? এখন শরীফ হয়তো কোনো কিছুর প্রতি আকৃষ্ট হয়েছে বা শরীফকে কোনো কিছু আকৃষ্ট করেছে, যার কারণে আছে শরীফের এমন অবস্থা। যাই হোক, শরীফকে তো এখন বাঁচাতে হবে, তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তখন হাসপাতালে যাওয়ার পর শরীফ ভাইকে ট্রিটমেন্ট করানোর জন্য ওইখানে ভর্তি করানো হয়। তখন তাকে ভর্তি দিয়ে দেওয়া হয়, আর তখন শরীফ ভাইয়ের মুখটা একদম কালো হয়ে গিয়েছিল। আর এভাবে কিন্তু তেনার হাসপাতালে প্রায় 2 থেকে 3 দিন চলে যায়। তো 2-3 দিন চলে যাওয়ার পরও কিন্তু শরীফ ভাই কোনো কথাবার্তা বলছিলেন না। কথা না বলার কারণে সবাই অবাক হলেন এবং সবাই চিন্তা করছেন যে কি হতে পারে, সমস্যাটা কি হতে পারে। হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে, তবে কথা বলছে না কেন এখনো? তখন
ওইখানে একটা কবিরাজকে ডাকা হয় হাসপাতালের বেডের মধ্যেই। ওই কবিরাজটি খুব ভালো একটু ড্রেস আপে তিনি হাসপাতালে গিয়েছেন। যাওয়ার পর শরীফ ভাইকে দেখতে পান এবং শরীফ ভাইকে দেখার পরেই তিনি দু চোখ ছেড়ে পানি ছেড়ে দেন। কবিরাজের চোখে এরকম পানি দেখার পর কয়েকজন একটু অবাক হয় এবং জিজ্ঞেস করলেন যে, কবিরাজ মশাই, কি হয়েছে, আপনি কাঁদছেন? তখন কবিরাজটি উত্তর দিলেন যে, শরীফ হয়তো আর বেশি দিন আমাদের মাঝে নেই। তখন ওইখানে থাকা লোকজন জিজ্ঞেস করলেন যে, কেন, কি হয়েছে? তখন ওই কবিরাজটি বললেন যে, আমি দেখতে পারছি শরীফকে খুব খারাপভাবে অ্যাটাক করা হয়েছে। শরীফ কি করছিল? তখন শরীফ ভাই যে মাছ মারছিল ওই বিলের মধ্যে, ওইসব ঘটনাগুলো খুলে বলা হয়েছিল কবিরাজকে। তখন কবিরাজ মশাই বললেন যে, তোমরা যে মাছটাকে দেখেছো এবং শরীফ তুমি যে মাছটাকে ধরে নিয়ে এসেছো, আলোকিত মাছটা, ওই মাছটা কোনো সাধারণ মাছ ছিল না। এটা পিশাচরা অনেক সময় মাছ সাজে, কুকুর সাজে, বিড়াল সাজে এবং মানুষের মতো আরও অনেক রকমের আকৃতি তারা ধারণ করে এবং তারা ঘুরে বেড়ায়, আনন্দ করে। তবে আমাদের উচিত তাদেরকে ডিস্টার্ব না করা, তাদেরকে কোনো রকমের ক্ষতি না করা। তবে শরীফ, তুমি তা ব্যতিক্রম করেছো, তোমার শাস্তি তুমি এখন পাচ্ছ। আর শরীফ হয়তো আমাদের মাঝে আর বাঁচবে না, কেননা তাকে অনেক বড় একটা বান মারা হয়েছে। তখন ওইখানে থাকা লোকজন কবিরাজকে বললেন যে, কি বলছেন এসব উল্টাপাল্টা? কে বান মারবে? আপনি কি কোনো চেক আপ করেছেন? চেক আপ না করে কীভাবে কথা বলছেন? তখন কবিরাজ বললেন যে, হা হা, একটু হাসলেন। হাসার পর তিনি বললেন, আমি কোনো ডাক্তার নই, বুঝেছো? আমি হচ্ছি কবিরাজ। আর ডাক্তারদের কাজ হচ্ছে চেক আপ করা, আর আমাদের কাজ হচ্ছে চোখের ইশারা। তো দুইটার মধ্যে কিন্তু অনেকটা ব্যবধান। তখন কবিরাজের কথা শোনার পর সবাই চুপ হন এবং আবার বললেন যে, এখন কি শরীফকে বিকল্প কোনো রাস্তা নেই বাঁচানোর? তখন কবিরাজ বললেন যে, শরীফ যে কাজ করেছে তাতে হয়তো তাকে আর কোনোদিন বাঁচানো যাবে কিনা সন্দেহ। এটা বলার পর কবিরাজ মশাই তিনি হাসপাতাল থেকে বেরিয়ে বাড়িতে চলে যান। আর ওইখানে শরীফ ভাইয়ের পরিবারের লোকদের কান্নাকাটির রুল পড়ে যায় এবং তারা এতটাই কান্না করছিলেন, তো কান্না করবেই, কেননা তাদের একজন ছেলেকে হারাতে যাচ্ছেন তাদের সামনে থেকে। তখন শরীফ ভাইয়ের মুখ থেকে একটা কথাই বের হয়েছিল, তো কথাটি ছিল খুব ভয়ঙ্কর। তবে এই কথাটা বোঝার মতো ভাষার যে একটা টেন্ডেন্সি ছিল, এই মানুষগুলো এখানে ছিল না। এত বেশি শিক্ষিত মানুষ হাসপাতালে শরীফ ভাইয়ের আশপাশে না থাকার কারণে তারা বুঝতে পারেনি শরীফ ভাই লাস্ট কী কথা বলেছিল। শরীফ ভাই কি এক ভাষা দিয়ে তিনি প্রায় আধা মিনিটের মতো কথা বলেছিলেন। তবে এই কথাগুলো বোঝার মতো ক্ষমতা কারো ছিল না, কেননা এখানে এরকম কথা কেউ শুনেনি। তো নতুন শোনার কারণে কেউ আর বুঝতে পারেনি যে শরীফ ভাইয়ের মনের ভাষাটা কী। তো যাই হোক, ওই দিন রাত্রিবেলা শরীফ ভাই মারা যান এবং মারা যাওয়ার পর শরীফ ভাইকে এনে দাফন দেওয়া হয়। তারপর শরীফ ভাইয়ের যে সহপাঠীরা ছিল তারা মাছগুলো যে বিক্রি করেছিল, ওই মাছগুলোর যে একাংশ শরীফ ভাইয়ের পাওনা ছিল, ওই পাওনাটা শরীফ ভাইয়ের পরিবারকে তারা তুলে দেন এবং শরীফ ভাইয়ের জন্য তারা মন খুলে দোয়া করেন। আর ওই যে ঘটনাটা শরীফ ভাইয়ের সাথে ঘটে যায়, সেই ঘটনাটা তাদের সহপাঠীরা সবার সাথে খুব ভালো করে আবার শেয়ার করেন। তো আমি ভাবলাম যে এই ঘটনাটি আপনাদের মাঝে আমি শেয়ার করে দেই। এই সত্য নির্ভর ঘটনাটা খুবই মারাত্মক একটা ঘটনা ছিল, যেটা একজনের প্রাণ কেড়ে নিয়েছিল। তো প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের একটি দুর্দান্ত ঘটনা। তো
আপনাদেরকে সবসময় বরাবরের মতো একটা কথা আমি বলতে চাইবো যে আমাদের এই চ্যানেলটি অত্যন্ত নতুন। তো আমাদের এই চ্যানেলে প্রতিদিনই সত্য নির্ভর মানুষের কাছ থেকে কালেক্ট করে আপনাদের মাঝে ঘটনাগুলো উপস্থাপন করানো হবে। তো আশা করি আপনাদের ঘটনাগুলো ভালো লাগবে এবং আমরা আপনাদের জন্য যথেষ্টভাবে পরিশ্রম এবং চেষ্টা করে যাব। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন এবং আমাদের সাথেই থাকুন ভূত এফএম এর। এবং প্রতিদিন রাত্রিবেলা আমরা ভূতের ঘটনাগুলো আপলোড দিয়ে থাকব। আপনারা অবশ্যই আমাদের ভৌতিক ঘটনাগুলো শুনবেন, আপনাদের অনেকটা ভালো লাগবে। এবং এই শীতের বেলা আপনারা যদি ভূতের ঘটনা শুনেন তাহলে আপনাদের অনেকটা ভালো লাগবে। এটা আমিও শুনি এবং আমাদের যে শ্রোতাবৃন্দ আছে, আমাদের যে সহপাঠী, আমাদের যে ক্লাব আছে, আমরা সবাই কিন্তু এই ভূত বিষয়ে অনেকটা আগ্রহী এবং আমরা এই বিষয়ে অনেকটা তদন্ত চালাই। তো আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও দেখতে লাইক করতে ভুলবেন না। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। তো দেখা হচ্ছে কোনো এক নতুন এপিসোড নিয়ে। তো ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।